কথা আমরা আমাদের মানে জীবনে খুবই শুনে থাকি বা আমাদের রেগুলার লাইফে কি কিডনি ট্রান্সপ্লান্ট এটাকে খুব সহজভাবে যদি আপনি আমার একটু দর্শকের জন্য বলেন বিষয়টা নিয়ে। ম্যাডাম দেখুন, যখন আপনার ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনিটা খারাপ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার ক্রিয়েটিনিনটা বাড়ছে, ইউরিয়া বাড়ছে, তার সাথে শরীরে যে দূষিত পদার্থগুলো ওগুলোও তো বাড়ছে, পটাশিয়াম, এই সমস্ত জিনিসগুলো শরীরের জন্য বা হার্টের জন্য বেশ খারাপ। তো এগুলো যখন বাড়তে থাকবে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম শরীরে সমস্যা হচ্ছে, ইউরিমিয়া হচ্ছে, বমি বমি ভাব আসছে, পটাশিয়াম বেড়ে গেলে বুক ধড়ফড় করছে, অনেকের ক্ষেত্রে পটাশিয়াম খুব বেড়ে যায়, তখন আবার হার্ট ব্লকও হয়ে যেতে পারে। তো যখন এইরকম সমস্যাগুলো হচ্ছে তখন তো ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করবেন আপনি ডায়ালিসিস স্টার্ট করুন। তো আপনি ডায়ালিসিস করতে থাকলেন, কিন্তু ডায়ালিসিসে কি হচ্ছে, ডায়ালিসিসেও মানে কয়েকটা মানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যে ডায়ালিসিসটা আপনার কিডনির কাজটা তো করে দিচ্ছে, কিন্তু ওতে বেশ কিছু জিনিসপত্র শরীর থেকে লস হয়ে যাচ্ছে। এক তো ধরুন প্রত্যেকবার ডায়ালিসিসে 8 থেকে 10 ml মতো ব্লাড লস হচ্ছে। 2 নম্বর ধরুন আপনি যদি বলেন যে ডায়ালিসিসের ক্ষেত্রে আমাকে বারবার হসপিটালে আসতে হচ্ছে, এসে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, বারবার ফোটাচ্ছে, এগুলো একটা যেমন হ্যারাসমেন্ট বা ধরুন একটা বার্ডেন বা ইকোনমিক বার্ডেন আছে। এর সাথে শরীরে এরিথ্রোপয়েটিনটা তৈরি হচ্ছে না, যার ফলে ব্লাডটা তো তৈরি হচ্ছে না, এবং বোন মিনারেল ডিজিজ হচ্ছে যেটা ডায়ালিসিসে কারেক্ট হচ্ছে না, মানে আমার শরীরে ব্যথা করছে, আমার ক্যালসিয়াম এবং ফসফেটের ডিসব্যালেন্স হচ্ছে, মানে ব্যালেন্স থাকছে না, কারণ ওই সমস্ত হরমোনগুলো তো কিডনির থেকে বেরোয়। আর এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন কিডনির থেকে বেরোয় যেটা আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। ওগুলো তো যেহেতু আপনার কিডনিটা নেই, মানে ভালো কাজ করছে না, মানে সিকেডি রয়েছে, কিডনিটা ভালো নেই, তাই ওটা কাজ করতে পারছে না। কিন্তু ডায়ালিসিস তো আর ওগুলো তৈরি করে দিতে পারবে না, সেই জন্য ডায়ালিসিসে থাকা পেশেন্ট গুলো কিন্তু সবসময় যে ভালো থাকবে তেমন নয়। এর জন্য একটা উপায় হচ্ছে যে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা। কিডনি ট্রান্সপ্লান্ট মানে ধরুন আপনার রিলেটেড কেউ আছেন, বা আপনার বাড়িতে আপনার বাবা মা ভাই বোন রিলেটেড যারা, বা এখন স্পাউসাল ট্রান্সপ্লান্টও হচ্ছে, মানে হাজবেন্ড বা ওয়াইফ কিডনি দিতে পারেন। এছাড়া ডিসিজ ডোনার কিডনি পাওয়া যায়। ডিসিজ ডোনার মানে ধরুন কেউ অ্যাক্সিডেন্ট বা অন্য কিছুতে মারা যাচ্ছেন, মানে তার ব্রেন ডেথ হয়ে গেল, কিডনিটা কিন্তু ভালো রয়েছে এবং ওনার পরিবারের লোকজন চান যে ওনার কিডনিটা ডোনেট করতে, সেক্ষেত্রে কিন্তু ওই ডোনেশনটা আমরা অ্যাকসেপ্ট করি এবং ওই ডোনারের কিডনিটা আমরা যে রেসিপিয়েন্ট মানে যিনি নেবেন আর কি, যার কিডনি হুম। ডিজিজ রয়েছে, তাদের আমরা ট্রান্সপ্লান্ট করি। কিডনি ট্রান্সপ্লান্টের বেশ কয়েকটা সুবিধা রয়েছে। এক নম্বর সুবিধা হচ্ছে যে কিডনিটা ট্রান্সপ্লান্ট করে দিলে আপনি নর্মাল মানুষের মতো লাইফস্টাইল, মানে নর্মাল কিডনি থাকলে যেমন হয় তেমন লাইফস্টাইল মেনটেন করতে পারছেন যদি আপনি রেগুলার মেডিসিন গুলো নেন। আর 2 নম্বর কথা হচ্ছে আপনার এরিথ্রোপয়েটিন যে হরমোনটার কথা বললাম ওটাও মোটামুটি তো কিডনি থেকে তৈরি হয়ে যাচ্ছে, ফলে হিমোগ্লোবিন মোটামুটি আপনার ঠিকই থাকবে বা রক্তাল্পতা হচ্ছে না। 3 নম্বর হচ্ছে আপনার 125 ডাইহাইড্রক্সি যে কোলেক্যালসিফেরল, তো ওই যে ভিটামিন ডি যেটা অ্যাক্টিভ ফর্ম, সেটা শরীরের কিডনিতেই কিন্তু হয়। 25 হাইড্রক্সি থেকে 125 হাইড্রক্সি যে কনভার্সনটা, ওটা কিডনিতেই হবে। আপনি একটা নতুন কিডনি পেয়েছেন, তাই আপনার এই ভিটামিন ডিটা যেহেতু তৈরি হচ্ছে, তাই এই যে বোন মিনারেল ডিজিজ হওয়ার যে চান্সটা ছিল এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাহলে যেটা আমার খুব এই মুহূর্তে দাঁড়িয়ে জানতে ইচ্ছা করছে সেটা হলো আমাদের যে এই রেগুলার লাইফস্টাইল বা ফুড হ্যাবিটস, খাদ্য যে মানে যে খাবার যে রুটিনটা প্রতিটা মানুষের, কারণ আজকাল মানুষের মধ্যে মানে 8 থেকে 80 সবার লাইফস্টাইল হিউজ চেঞ্জ হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় কিডনির সমস্যা পাশাপাশি বাকি সবকিছুর জন্যই খাদ্যাভ্যাস একটা বিশাল বড় রোল প্লে করে। সো সেটা নিয়ে আপনি কি বলবেন? মানে কি ধরনের লাইফস্টাইল বা কি ধরনের ফুড হ্যাবিটস মেইনটেইন করা খুব ইম্পোর্টেন্ট টু অ্যাভয়েড কিডনি রিলেটেড প্রবলেমস along with other things? প্রথম তো লাইফস্টাইল হচ্ছে, আমাদের লাইফস্টাইল যেটা হবে সেটা হচ্ছে নর্মালি যে আমরা একটু রেগুলার এক্সারসাইজ করব, তার সাথে আমাদের একটা অ্যাডিকুয়েট স্লিপ সাইকেল থাকবে, স্ট্রেসটা জীবনে বেশি নিতে যাব না, বা স্ট্রেস যাতে লাইফে বেশি না হয় তার ব্যবস্থা করতে হবে, বা তার জন্য কোনো যোগা বা কোনো এক্সারসাইজ এগুলো করব। এর সাথে আমাদের ফুড হ্যাবিটের যে চেঞ্জটা করব সেটা হচ্ছে আমরা এক্সেস কোনো সল্ট ইনটেক করব না। আমরা যে সমস্ত বাইরের ফাস্ট ফুড গুলো খাই ওগুলো অ্যাভয়েড করব। অয়েলি অথবা
কোনো মানে রিচ জাতীয় খাবার দাবার এই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাব। এছাড়া ওয়াটার ইনটেকটা যাতে অ্যাডিকুয়েট হয় সেটার দিকে লক্ষ্য রাখবো, যাতে বারবার আমার ডিহাইড্রেশন না হয় বা একেআই না হয় সেগুলোর চেষ্টা করব। এছাড়া আমরা দেখবো যে অনেক সময় এক্সেসিভ রেড মিট বা মাংস মানে এই জাতীয় জিনিসপত্রগুলোও কিন্তু অনেক মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস জেনারেট করে। তো সেগুলো কিন্তু আমাদের কিডনির ক্ষেত্রেও খারাপ এবং ওভারঅল বডির ক্ষেত্রেই খারাপ। তো ওগুলো চেষ্টা করব যাতে অ্যাভয়েড করে যাওয়া যায়। এছাড়া আমার রেগুলারলি সুগার প্রেসার গুলো একটু চেক করে দেখবো, যদি ওগুলো থাকে তাহলে আমি ডায়াবেটিক ডায়েট নেব। যদি সুগার থাকে মানে একদম স্ট্রিক্ট ডায়েট কন্ট্রোল করব, এবং প্রেসার থাকলে প্রেসারটা মেডিসিন নিয়ে কন্ট্রোল করব। সল্ট ইনটেক কম করব একদম, যাতে মানে সেকেন্ডারি ওয়াটার ইনটেক মানে প্রাইমারি সল্ট অ্যান্ড ওয়াটার ইনটেক যেটা হয় ওটা মানে রিটেনশন যাতে না হয় বা র্যাশ অ্যাক্টিভেশন যাতে না হয় সেগুলোর চেষ্টা করব। এছাড়া আমার লাইফস্টাইলের মধ্যে আমার নর্মাল যে বাড়িতে যে সমস্ত খাবার দাবার গুলো হয় ওগুলোই বেটার, ওগুলো বাইরের প্রসেস ফুডের চেয়ে ওগুলো বেটার সব সময়। এবং আমরা চেষ্টা করব একটু গ্রিন লিফি ভেজিটেবল খাবারের মধ্যে রাখা যখন আমার কিডনি ফাংশন নর্মাল আছে, এবং একটু ফ্রুটস গুলো যাতে খাওয়া যায়, একটু ফাইবার জাতীয় জিনিসপত্রগুলো মানে যাতে হাই ফাইবার জাতীয় যে আমাদের খাবারগুলো ওগুলো যাতে খেতে পারি সেই সমস্ত। এবং প্রোটিন ইনটেকটা বডি ওয়েট ওয়াইজ এবং আমার কতটা রিকোয়ারমেন্ট রয়েছে কোন এজে সেই ওয়াইজ করব। যে আমার একটা সাধারণ মানুষের মোটামুটি বাঙালি বা নন বেঙ্গলি যাই বলি ইন্ডিয়ান, তাতে 1 to 1.5 গ্রাম প্রোটিনটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তো এক্সেসিভ প্রোটিন ইনটেকও যেমন ভালো নয়, তেমনি আবার দেখবো যে একদম ম্যালনারিশড হয়ে যাচ্ছে সেটাও ঠিক নয় শরীরের জন্য। একদম শরীরটা যাতে ব্যালেন্স থাকে, আমার ইলেকট্রোলাইট ওয়াটার এবং খাবার দাবার সমস্তই ব্যালেন্সড হবে, এবং কোনো কিছুতেই এমন হবে না যে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স বেড়ে যাচ্ছে, মানে তেল ঝাল মশলা এই জাতীয় জিনিসপত্রগুলো প্রচুর খেয়ে নিচ্ছি, এগুলোও হবে না। সেইগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে, এবং ওবিসিটি যাতে ডেভেলপমেন্ট না হয় মানে খুব মোটা না হয়ে যায়, ওয়েটটা কন্ট্রোল করতে হবে নিজের। কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওটাতে মেটাবলিক সিনড্রোম হয়, মানে আমার ডায়াবেটিস হওয়ার, প্রেসার হওয়ার, হাই প্রেসার হওয়ার এবং কিডনির রোগ হওয়ার, হার্টের রোগ হওয়ার সবই চান্স তো বেড়ে যায় যখন আমি মোটা হয়ে যাব। তো আমার লাইফস্টাইলটা একদম প্রপার থাকবে, স্ট্রেস ফ্রি থাকবে, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক থাকবে, গ্রিন লিফি ভেজিটেবল থাকবে, ফ্রুটস অ্যাডিকুয়েট থাকবে। সবগুলো যখন মেনটেন করতে পারবো তাহলে জানবো আমার লাইফস্টাইল ঠিক রয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ঘুমটা যেন ঠিক হয়, 7 থেকে 9 ঘন্টা মতো যেন ঘুম হয়। আম, আমরা আজকে সেশনের অনেকটাই শেষের পর্যায়ে চলে এসেছি, অ্যান্ড ইট ইজ সো ইন্টারেস্টিং সেশন কি যেখানে মনে হচ্ছে আরো বেশি জানার আছে, বাট স্টিল আমাদের হাতে সময় কম। আমি লাস্ট হয়তো আর একটা বা দুটো প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হলো যে কিডনির সমস্যা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা থাকে। মানে যদি আমরা একটু রুরাল এরিয়াতে চলে যাই সেখানে তো মানে এমন এমন লজিক দেওয়া হয় কিডনির সমস্যা নিয়ে, মানে যেগুলো বলে এক্সপ্লেনই করা যাবে না। তো সেটা নিয়ে কি আপনি কিছু বলতে চান আমার দর্শককে? হ্যাঁ, আমি রুরাল এরিয়াতে দেখেছি বিভিন্ন ধরনের মিথ বা কিছু ধ্যান ধারণা রয়েছে যেগুলো হয়তো সবসময় সঠিক নয়। যেমন এমন ধারণাও রয়েছে যে ফিশ গল ব্লাডার খেলে মানে কোনো বড় মাছের যদি গল ব্লাডারটা আমি খাই পিত্তথলিতে তাহলে আমার কিডনির রোগটা সেরে যাবে। যেটা আমি অনেক পেশেন্টকে দেখেছি, আমাদের পিয়ারলেস হসপিটালে এসেছে এমন পেশেন্ট রয়েছে 8 জন যারা একসাথে গল ব্লাডারের পিত্ত খেয়ে মানে মাছের গল ব্লাডারের পিত্তথলি খেয়ে চলে এসেছিলেন। ওদের কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে গেছিল। আবার অনেকে বিশ্বাস করেন যে জড়িবুটি জাতীয় ওষুধপত্র যদি খাই তাহলে, বা মোছা থোড়, একটা পেশেন্ট তো আমাকে বলেই ছিল যে এরকম যে ডাক্তারবাবু মোছা বা থোড় মানে কলার যে মোছা বা থোড় হয় না, ওর যদি রস খাই তাহলে আমার হচ্ছে মানে কিডনির অসুখটা পুরো সেরে যাবে। আর তাছাড়া অনেকের মধ্যে মানে এই বিশ্বাসটা রয়েছে। আরেকটা মিথ যেটা সবার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে একবার ডায়ালিসিস শুরু হলে আর আর বন্ধ হয় না। এটা কিন্তু ভুল ধারণা। আমার ডায়ালিসিসটা কেন শুরু হলো সেটা দেখতে হবে। আমার যদি অ্যাকিউট কিডনি ইনজুরি থেকে থাকে যেটা রিভার্সেবল, যেটা ঠিক হয়ে যাবে, ওটা কিন্তু আর মানে দেখা যাবে বেশ কয়েকটা ডায়ালিসিসের পর কিন্তু আপনার আর ডায়ালিসিস লাগবে না, আপনার কিডনিটা সেরে যাবে। ডায়ালিসিস কিন্তু কিডনির কোনো ক্ষতি করে না। ডায়ালিসিস আপনার কাজ কিডনির কাজটা করে দিচ্ছে। আপনি ধরুন বাড়িতে কাজ করতে পারছেন না, তাহলে তো বাড়িতে একটা কাজের লোক রাখবেন, সে কাজটা করে দেবে। তো এক্ষেত্রে আপনার কিডনিটা কাজ করতে পারছে না, আপনি ডায়ালিসিস মেশিনটা রেখেছেন, ও কিডনির কাজটা করে দেবে।
এটা একটা মিথ। এছাড়া আরো বিভিন্ন রকমের মিথ রয়েছে, মানে আমি অনেক সময় রুরাল এরিয়াতে বিভিন্ন রকমের মিথ দেখেছি, যেগুলো আমি দেখে তাদেরকে সাবধান করেছি এগুলো এরকম নয়। কিডনির অসুখ অনেকের আবার এরকম আইডিয়াও রয়েছে যে যদি আমার ক্রিয়েটিনিনটা ৫ বা ৫-এর উপরে উঠে যায়, তাহলে আমি যদি একবার ডায়ালিসিস চলে যাই, তাহলে কিন্তু মানে ওই ক্রনিক ডায়ালিসিস চলে যাবো এবং মারা যাবো। অনেকের বাড়ির লোক এটা আবার ভেবে থাকে যে কিডনির রোগ শুরু হয়েছে মানে এ তো গেল, এ তো মরে যাবে। কিন্তু এগুলো কিন্তু মিথ। কিডনির অসুখ কিন্তু যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, তাহলে কিন্তু ওটা ঠিক হয়ে যাওয়ার চান্স বেশি। আর ২ নম্বর যদি অ্যাডভান্স স্টেজেও ধরা পড়ে, তাহলে আমরা চেষ্টা করবো যাতে করে যে রেসিডুয়াল যে কিডনি ফাংশনটা রয়েছে সেটা করে যাতে বেশি দিন উনি ভালো থাকে, এবং যদি যাতে তার ডিজিজ প্রোগ্রেশনটা না হয় সেই জাতীয় ওষুধপত্রগুলো আমরা দিয়ে থাকি বা চেষ্টা করি। তাই কোনো রকম সংশয় করবেন না। কিডনির যে কোনো রকম সমস্যাতে আপনি ডাক্তার দেখান, নেফ্রোলজিস্টদের সাথে কনসাল্ট করুন। ওনারা আপনাদেরকে মানে সঠিক সিদ্ধান্ত বা সঠিক যে উপদেশ ওটা দেবেন। আমার লাস্ট প্রশ্ন, আপনি আমার দর্শককে যদি বলেন ৫টি এমন অভ্যাস যেটা তারা যদি মেনটেন করে চলে, তাদের প্রতিদিনের জীবনে হয়তো খুব, খুব ইজিলি করা যাবে এরকম কোনো রেমেডিস, যাতে তাদের কিডনি তো ভালো থাকবে এবং তারাও সুস্থ থাকবে? ম্যাডাম, যদি আমি ৫টা অভ্যাসের কথা বলি, ৫টার থেকেও বেশি বলা যেতে পারে। প্রথম অফকোর্স। ৫টা যেটা হবে আমার, সেটা হচ্ছে যে ফার্স্ট আমার একটা রেগুলার এক্সারসাইজ মেনটেন করা। ২, আমি অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক। অ্যাডিকুয়েট মানে আমি বলতে চাইছি এক্সেসিভও নয় আবার খুব কমও নয়, আমার যতটা পরিমাণ দরকার, মানে আমি যেই ওয়েদারে কাজ করছি তার উপর ডিপেন্ড করে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করা। ৩ নম্বর, আমি যে সমস্ত খাবার দাবার গুলো খাই সেগুলো যেন প্রসেসড ফুড বা ফাস্ট ফুড না হয়, বা মানে এমন হয় না যে জাঙ্ক ফুড যেগুলো আমরা খাই ওগুলো আমরা অ্যাভয়েড করব, এবং এক্সট্রা সল্টি যে ফুডগুলো ওগুলো আমরা অ্যাভয়েড করে যাব। তেল ঝাল মশলা জাতীয় খাবারগুলোও অ্যাভয়েড করব। এবং ৪ নম্বর হচ্ছে আমরা যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য যেমন স্মোকিং বা অ্যালকোহল ইনটেক, এগুলো থেকে আমরা দূরে থাকবো। আর ৫ নম্বর হচ্ছে আমার যদি সুগার প্রেসার বা এই জাতীয় জিনিসপত্রগুলো থাকে, তাহলে সেগুলো আমি অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল করব, সেগুলো মাঝে মাঝে চেক করাবো, নিয়মিত ডাক্তারের কাছে যাব এবং তার অ্যাডভাইস ফলো করব। আর যদি না থেকে থাকে, তাহলে আমি ইয়ারলি অ্যাটলিস্ট, আমার যখন ৪০ বছর পেরিয়ে যাচ্ছে তখন আমি ইয়ারলি একবার চেক করিয়ে নেবো ওগুলো কেমন আছে। আর দরকার হলে একবার ইউরিনেরও পরীক্ষা করে দেখবো যে পেচ্ছাপে কোনো মানে প্রোটিন লিক হচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। এই সমস্তগুলো আমরা মানে খুব সহজেই তো করতে পারবো আর কি। আর তাছাড়া হ্যাঁ। ৫ নম্বর হচ্ছে আমি অ্যাডিকুয়েট একটা স্লিপ নেব, মানে রাত্রিতে যেন ঘুমটা ঠিকঠাক হয়, আমার যেন স্ট্রেস না থাকে। জীবনে কিন্তু যদি অনেক স্ট্রেস থাকে, তাহলে কিন্তু স্ট্রেস রিলেটেড কিন্তু মানে মেটাবলিক ডিসঅর্ডার থেকে শুরু করে সমস্ত কিছু, স্ট্রেস থেকে ওবিসিটিও হবে, আপনার হাইপার টেনশন হবে, আপনার ডায়াবেটিস হবে। সবকিছু থেকে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে কিডনিটা কিন্তু একদিন ক্ষতিগ্রস্ত হবেই। তাই এই সমস্তগুলো থেকে আমরা মোটামুটি দূরেই থাকবো। তো এগুলো আমরা লাইফস্টাইলে মেনটেন করার চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আশা করি আবার আপনাকে কোনো এক পর্বে ফিরে পাবো। ইয়েস। ওকে। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আমাদের প্রতিটি পর্বের মতো এই পর্বটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের প্রতিদিনের জীবনে খুবই হেল্পফুল হবে। যেটা আমি প্রতিবারই বলি, এবারও বলছি। প্লিজ ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট করতে। এবং যদি কিছু আরো আপনাদের জানানোর থাকে আমাদের, প্লিজ মেসেজ আস। থ্যাংক ইউ।